নমস্কার বন্ধুরা, কুমকুমের কথকথায় আপনাদের স্বাগত। আমি কুমকুম স্বরচিত গল্প শোনাবো। গল্পের নাম অবাঞ্ছিতা। শ্রীচরণ কমলেশু বৌদি, চিঠিটা তোমাকে লিখতে হলো। অবাক হয়েছ নিশ্চয়ই। ভাবছো যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক সেই নিজের ভাইদের ছেড়ে তোমায় কেন লিখি। আমি বলবো, ভাই হলেও তারা বেটা ছেলে তো বটে। মেয়ে লোকের দুঃখ বেদনার অনুভূতি ভাবার মতো অতি তুচ্ছ বিষয় নিয়ে চিন্তা করার সময় কোথায় তাদের। স্তন্যদায়িনী মাকে মনে আছে, আমাকে স্তন্যদানেও কোথায় যেন কার্পণ্য ছিল তার। আমায় কোল থেকে নামিয়ে 2 বছরের বড় ছোট দাদাকে সেই আবদার তিনি মেটাতেন হাসি মুখে। মা আমার পুত্রবধূ, পুত্রদের নিয়েই তার যত সুখ। যে বড় হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, যার গোত্রান্তর ঘটবে, সেই পরের বাড়ির প্রতিনিধি কন্যা সন্তানের উপরে স্নেহ মায়া মমতা তিনি আর খরচ করতে চাইতেন না। শিশুকালে একবার ছোটদার আর আমার খোসপাচড়ায় ঢেকে গিয়েছিল সারা শরীর। ছেলের অসুস্থতায় কাতর মা দিন রাত্রি ধরে প্রাণপণ শুশ্রূষা করে গেলেন। নাতির আরোগ্য কামনায় ঠাকুর থানে মানসিক রাখলেন ঠাকুরমা। আর আমার অসুস্থতায় বিরক্ত বাবা একদিন সকালে ঘুম থেকে উঠেই চেঁচিয়ে বললেন, আর কেন, কচিকে এবার ফেলে দিয়ে এসো ছাইগাদায়। তখন আমার সারা দেহের ঘায়ের ক্ষতস্থান থেকে বেরোনো পুঁজ রক্তের সঙ্গে মাখামাখি হয়ে বিছানার চাদর শরীরের সাথে জড়িয়ে গিয়েছিল। আমার পচি নামটার সৃষ্টি সেই সময় থেকে। ঠাকুরমা বলেছিলেন, এত সহজে কি রেহাই মিলবে? এ হলো মেয়ে ছাবালের প্রাণ, ওই মাছের জান, এ সহজে যাবার নয়। সেদিন থেকে বুঝেছিলুম 2 দাদাই তাদের কাছে দামি। আমি মেয়ে ছাবাল হলুম ওদের ঘরের কোণে জড়ো করা জমা জঞ্জালের মতো, শুধু ঝেঁটিয়ে বিদায় করার অপেক্ষা। এই জন্য বোধ হয় আমাকে ওরা ওর ঘর গেরস্তালির কাজে লাগিয়ে দিয়েছিল। আমাকে নিয়ে বাসন মাজিয়ে খানিকটা পুষিয়ে নিতে চেয়েছিল আমার বিয়ের খরচ খরচা। আমার প্রথম যৌবনে তুমি বউ হয়ে এলে এ বাড়িতে। তোমাকে ঘিরে আমাদের কত আনন্দ তখন। তাই বলে ননদিনী হয়ে আমি কম প্রতিদ্বন্দ্বী ছিলাম না তোমায়। আসল কথা হলো, এভাবে আমাদের গড়া হয়েছিল। বুঝতে পারিনি কচুরিপানা কখনো শক্ত মাটিতে শিকড় ছাড়তে পারে না। স্রোতের খুশি মতো তাকে ভেসে থাকতে হয়। সেখানে আমার ইচ্ছা অনিচ্ছার কি বা মূল্য থাকতে পারে? আসলে আমি আমার মায়ের দলে ভিড় বাড়িয়েছিলাম শুধু। পুত্রবধূর উপস্থিতিতে মা নিজেই বোধহয় সংসারে তার প্রতিপত্তি হারিয়ে ফেলার আশঙ্কায় ছিলেন। তাই এমন করে আমাকে তার কাছে টেনে নেওয়া আর কি। নইলে মাকে তো আমি বেশ চিনি। আসল কথা কি জানো, সমাজে মেয়েদের অবস্থান ঠিক লতার মতো। পুরুষকে শক্ত বৃক্ষ ভেবে তাদের আশ্রয়ে বেঁচে থাকতে চায়। সংসারে যে যত বেশি পুরুষের উপর প্রভাব বিস্তার করতে পারবে, তারই কপালে জুটবে বিজয় মাল্য। আর যে এই দৌড়ে পিছিয়ে পড়ে, মলিন ধুলোয় গড়াতে গড়াতে সে তরুলতা শুকিয়ে যায়। বহু যুগ ধরে এটাই আমাদের সমাজে মেয়েদের জীবনে ভবিতব্য হয়ে আসছে। তাই তো সংসারে দেখা যায় শাশুড়ি বৌমাতে ননদে ভাজেতে যায় যায় এত প্রভাব বিস্তারের লড়াই। এখন অবশ্য তোমার আমার মধ্যে বিস্তর তফাৎ। তুমি হলে মহিরুহের গায়ে আঁকড়ে থাকা লতিকা, আর আমি হলুম অনাদরে অবহেলায় মলিন ধুলোয় পড়ে থেকে শুকিয়ে যাওয়া বনলতা। তোমার মনে আছে নিশ্চয়ই, নববধূর রূপে তুমি যখন এসেছিলে বাড়িতে। তোমার আগমনের কিছুদিন পরে আমার নির্গমন। আমিও একদিন রাঙা চেলি পরে
এক শুভ দিনে শুভক্ষণে শঙ্খ উলুধ্বনির মধ্য দিয়ে গিয়ে উঠেছিলুম শ্বশুর বাড়ি। সেখানে প্রচুর পণ যৌতুক শুদ্ধ আমাকে ঘিরে সবার কত কৌতূহল তখন। যৌতুকের উপহার সব দামি নাকি সস্তায় ফাঁকি দিয়ে কন্যাদান করেছেন আমার বাবা? গিন্নির দল তাদের জহুরির চোখ নিয়ে পরখ করতে বসলেন আমার গায়ের সব গয়না আসল নাকি নকল। আমার চেহারার ছোটখাটো খুঁতগুলি সবার সামনে প্রকাশ করে নিজেদের বুদ্ধির জাহির করার সুযোগ পেল তারা। এসব দেখে তোমরা অবশ্য বলবে আমারই ভাগ্য খারাপ আর কি, তা নইলে ভালো ঘরবর দেখে তো বিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া শ্বশুর বাড়িতে এইরকম একটু আধটু হতেই পারে, গায়ে না মাখলে হলো। আমার ভাগ্য যে কতখানি ভালো তা বিয়ের কিছুদিনের মধ্যে জানতে পারলুম। স্বামী মানুষটার নাকি অন্য কোথাও বাঁধা পড়ে আছেন। জানতে চেয়েছিলুম, তবে কেন আমাকে বিয়ে করে এনেছেন? উত্তর পেলাম, বাড়ির লোকের চাপে। তাহলে উপায়? শাশুড়ি মা বুঝিয়ে দিলেন, বোনের বাক্যে যদি পোষ মানানো যায় তবে আমি আমার স্বামীকে বশ করতে পারবো না কেন? দেশের আর যত বদ ছেলেদের তুলনায় তার ছেলে একেবারে হীরের টুকরো। বিয়ে বাড়ি, লোকজন, আত্মীয় কুটুম, হই হুল্লোড়, খাওয়া দাওয়া। স্বামী মানুষটি এতই তাই দায়িত্ব জ্ঞানহীন, বুঝলেন না তার পৌরুষ জীবনে বিবাহটা একটা ঘটনা মাত্র হলেও আমাদের মতো মেয়েদের জীবনে বিয়ে হলো অলঙ্ঘনীয়। এদিকে বাড়ির লোকের উপর স্বামীর যত ক্ষোভ জমা ছিল সব আমার উপরেই ঝরে পড়তে থাকলো, যেন আমি এর জন্য দায়ী। এ বাড়ির বড় বউ আমার দুরবস্থা দেখে নিজেকে তো মহা সৌভাগ্যবতী মনে করলো। সে যে কত বড় স্বামী অনুগামিনী এ প্রমাণ রাখতে আরো বেশি ব্যস্ত হয়ে পড়ল। এদিকে আমার দুর্দশা ক্রমেই বেড়ে চলেছে। বিয়ের কয়েকদিনের মধ্যে অহেতুক সন্দেহ করি এই অভিযোগে তার ঘর থেকে বের করে দিলেন স্বামী। ওদের বাড়ির বউ আমি সধবা অবস্থায় মরলে সতীসাধ্যী হয়ে বংশের গৌরব বাড়বে নিশ্চিত, তবে বাড়ির বউ গৃহত্যাগী হলে ওদেরই কুলে কলঙ্ক পড়বে। শুধুমাত্র এই কারণে বোধহয় শাশুড়ি আমাকে ওদের রান্নাঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। এভাবে কেটেছিল আমার শ্বশুর বাড়ির দিনগুলো। শ্বশুর বাড়ির ঠাঁই কি আমি পেলাম? যার বউ হয়ে এ বাড়িতে এসেছি, যার পরিচয় এখানে আমার পরিচয়, যে কায়ার ছায়া আমি, সেই মূল কায়া যদি না থাকলো তবে সে ছায়া কি থাকে? যে স্বামীর স্ত্রী আমি, সেই স্বামী যদি আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ না করেন তবে আমি কিভাবে থাকবো এখানে? এখানে আমার পরিচয়টা বা কি? জানি এর উত্তর তোমাদের কাছে নেই। তোমরা শুধুই একটি পরামর্শ দিয়ে গেছো, সহ্য করো, সহ্য করো, সহ্য করো। থেকে গেলাম শ্বশুর বাড়িতে। একবার যখন বিয়ের খেলা খেলে স্বামী আমাকে বাপের বাড়ি থেকে বের করে এনেছেন, সেখানে আমার ফিরে যাবার আর কোনো উপায় নেই। বাপের বাড়ির সত্ত্বেও আমার কাছে হারিয়ে গেছে চিরদিনের মতো। বিয়ের পর আমি হয়ে গেছি তাদের কুটুম। এই কারণে বিয়ের পর কনে বিদায় কালে এত কাঁদে। সময় এগিয়ে যায়, আমার স্বামীর সাহস ক্রমেই বাড়ছিল। এতদিন যা ছিল অন্তরালে এবার সেটা সামনে এলো। সবাইকে অবাক করে একদিন তার ভালোবাসাকে নিয়ে এলো ঘরে। এর পরের ঘটনা তো তোমাদের অজানা নয়। স্বামী বশ করার কত বন্দোবস্ত তোমরা করেছিলে, আমার গ্রহদোষ কাটিয়েছিলে, তা
তান্ত্রিক এনেছিলে, ফুল পড়া, জল পড়া, বশীকরণ, মাদুলি, তাবিজ, আরো কত কি তোমরা করেছিলে। তবে নজরে আমি পড়েছিলাম। এবার বলবো। এরপর আসরে নামলেন এদের বাড়ির বড় বউ, স্বামী গরবিনী তিনি। আমাকে দেখে মায়া হয়েছিল তার। ডেকে শেখালেন স্বামী বসে রাখার কত রকম ছলাকলা। তার হয়তো মনে হয়েছিল এসব আমি জানি না বলেই আমার স্বামী আমার বশীভূত নেই। ঠিক হলো, গভীর রাতে স্বামীর ঘরের দোরের কাছে বিছানা পেতে শোবো। যদি দয়া করে তিনি আমায় গ্রহণ করেন। এ যে কতখানি যন্ত্রণার, কতখানি অপমানের, তা তোমরা স্বামী সোহাগিনীরা ভাবতেও পারবে না। এতদিন তবু চোখের আড়ালে ছিল আমার স্বামীর ঘরে, আমার বাবার দেওয়া বিছানায় তিনি অন্যের হয়ে আছেন। নিশুতি রাতে রোজই শুনতে পাই ওদের প্রেমালাপ। আর তোমরা শুধু আমাকে পরামর্শ দিয়েছ, ধৈর্য ধরো। অগ্নি সাক্ষী মেনে এ বিয়ে, শাখা সিঁদুরের জোরে আমার স্বামী একদিন ঠিক আমারই হবে। জানি না আমার এই অপেক্ষার পালা কবে শেষ হতো। এক নিশুতি রাতে স্বামী এসে দাঁড়ালেন আমার বিছানার পাশে। তারপর ধীরে ধীরে মশারি তুলে ঢুকলেন। কে বলে আমার স্বামী আমায় গ্রহণ করবেন না? এতদিনকার যত দুঃখ, কষ্ট, অপমান সব যেন এক মুহূর্তে মুছে যেতে থাকলো। হঠাৎ আমি কি স্বপ্ন দেখছিলাম? এ কি দুঃস্বপ্ন নাকি সত্যি? ঘুম ভেঙে যায়। আমি আমার সর্বশক্তি দিয়ে বাধা দিতে থাকি, চিৎকার করে উঠি। বাড়ি শুদ্ধ সব লোক জেগে উঠল। প্রতিবেশীরাও আসতে শুরু করেছে। আলো জ্বালা হলো। সবাই দেখলো আমারই ভাসুর আমারই বিছানায়। ছি ছি, লজ্জায় মরে গেলাম। প্রতিবেশীরা কেউ কেউ মুখে কাপড় দিয়ে হাসলো, কেউ হাসি চেপে ভালো মানুষের মতো করে ফিরে গেল। আমার তখন মূর্ছা যাবার অবস্থা। এরপরেও সম্বিত ফিরল তখন, যখন দেখলাম আমার স্বামী সব দেখে শুনে কোনো উচ্চবাচ্য না করে নির্বিকার ভাবে তার ভালোবাসার মানুষটির হাত ধরে তার ঘরে ঢুকে গেল। ভাসুরের তো 7 খুন মাফ হলো, কারণ ওই একটা বাড়ির বেটা ছেলে তিনি। আর আমার অবস্থা তাড়িয়ে দিল ওরা। কলঙ্ক নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে ফিরে এলাম বাপের বাড়ি। জানতাম বরাবরের মতো আমার চলে আসাটা তোমাদের কারোরই পছন্দ হয়নি। গর্ভধারিণী মা আমাকে বুঝিয়ে বললেন, সংসারে আমি বড় অসহায়, তোকে ঠাঁই দেওয়ার ক্ষমতা আমার নেই। বাবাও তার জীবন এবং সম্পদ সব কিছু তার ছেলেদের কাছে দিয়ে আত্মসমর্পণ করে আছেন। তার ওই স্পষ্ট কথা, মেয়ে বিয়ে দিয়েছি, তার কথা আর ভাবতে পারবো না। কি অদ্ভুত নিয়ম দেখো তোমাদের সমাজের। লম্পট ছেলে, প্রতারক ছেলে জেল ফেরত হলেও তবু তারা বাপের ভিটেতে ঠাঁই পায়, আর আমাদের মতো মেয়েদের সে অধিকার নেই। কেন? জানি এ উত্তর তোমাদের জানা নেই। তোমরা শুধু প্রজন্মের পর প্রজন্ম ধারণা বয়ে বেরিয়েছো। বিয়ের পর মেয়েরা হয়ে যায় ঝিউড়ি, আর ঝিউড়িরা বাপের বাড়ি বেড়াতে আসে 2 দিনের জন্য। ওরা বাপের বাড়ি আসবে, ভালো মন্দ খাবে, সেজে গুজে বাপের বাড়ির পাড়া বেড়াবে, গলা বাদ্যি করে শ্বশুর বাড়ির নানান চালের গল্প করবে, অথচ গোপনে মায়ের কাছে শাশুড়ির নামে নানান অভিযোগ করে তাকে জব্দে রাখার ফোন দিয়ে আনবে। তারপর মেয়াদ ফুরলে শ্বশুর বাড়ি ফিরে যাবে। কিন্তু আমার ব্যাপার ঘটলো সবই উল্টে, সৃষ্টি ছাড়া ব্যতিক্রম আর কি। তোমরাও এসব মেনে নেবে কেন? এখন তোমার আমার মধ্যে আগের মতো প্রতিদ্বন্দ্বী ভাব আর নেই। তুমি হলে এ বাড়ির ঘরণী গৃহিণী,
তোমার অনুগ্রহের উপর নির্ভর করছে এ বাড়িতে আমার ঠাঁই পাওয়া অথবা না পাওয়া। এখানে আমার আবাল্য পরিচিত সেই জগৎ আর নেই, ভালোবাসা তো নেই। আমার প্রতি কারুর হৃদয়ের এক তিল মায়া পর্যন্ত নেই, দয়া নেই। বিশেষ কারুর চোখের চামড়াটুকু পর্যন্ত নেই। কেননা আমি আজ তোমাদের আশ্রিতা, তাই তো প্রতি কথায়, এমনকি উঠতে বসতে তিরস্কার, লাঞ্ছনা, অপমান আমার নিত্য সঙ্গী। আজ আমায় দেখে পড়শিরা সবাই মুখ টিপে হাসে, আত্মীয় কুটুম সবাই উদাসীন, যেন কি এক জঘন্য অপরাধী আমি। বলতে পারো কোন অপরাধে অপরাধী আমি? কেন আমার এমন কঠিন সাজা? তোমরা স্বামী সোহাগিনীরা বলবে, আমি কেন আমার স্বামীর মন জয় করতে পারিনি, সেটাই আমার অপরাধ। বলতে পারো মেয়েদের জীবনের একমাত্র লক্ষ্য কেন স্বামীর মন জয় করা? কারা তৈরি করেছে এমন সব সামাজিক নিয়ম? ইতিহাস তো বলে সভ্যতার শুরুর দিনগুলোতে নারীর পূর্ণ সহযোগিতা ছাড়া একা পুরুষের সাধ্য ছিল না মানব সভ্যতা গড়ে তোলা। হয়তো একটু বেশিই করেছে নারী। বীজ থেকে চারা গাছ জন্মানোর রহস্য আদিম মানবেরই আবিষ্কার। সেটা ধরলে কৃষির স্রষ্টা তো নারী। হিংস্র সাপদ সংকুলে পরিপূর্ণ জল জঙ্গলে ঢাকা পৃথিবীতে তখন নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করতে হয়েছিল আদিম মানবীকে। তবে কেন সেই মানবীর পায়ে পরানো হলো নানান বিধিনিষেধের শৃঙ্খল? কাদের স্বার্থ চরিতার্থ করতে নারী জীবনকে ঠেলে দেওয়া হলো চরম অনিশ্চয়তার মধ্যে? জানি এসব কথার অর্থ কিছুই বুঝতে পারছো না। যতদিন শ্বশুর বাড়িতে ছিলাম তবু মনে ভরসা ছিল একটা, আমার একটা বাপের বাড়ি আছে। আর যখন বাপের বাড়ি শ্বশুর বাড়ি ছেড়ে বরাবরের মতো বাপের বাড়ি চলে এলাম, উপলব্ধি করলাম সবই শূন্য, সবই ফাঁপা। তোমরা বলতে পারো সমাজে আমার ঠাঁই কোথায়? আমার ঘর নেই কেন? ইতি তোমাদের অবাঞ্ছিতা লক্ষ্মী। আমার লেখা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।